আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, একটা চালু কথা আছে, যার এক কান কাটা সে এক রাস্তা দিয়ে এক ধার দিয়ে যায়, আর যার দু কান কাটা সে রাস্তার মধ্যিখান দিয়ে যায়। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন তো উনি প্রাক্তন হয়ে গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে দেওয়ার পরও তিনি এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেননি, এবং তিনি তাল ঠুকছেন তিনি হয়তো আইনের দরজায় আবার একবার টক 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 করবেন। এবং আজকে দুপুরে তিনি আইনজীবীদের সঙ্গে বসবেন। তার এক দলীয় আইনজীবী আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা তো ভাঁড়, সেটা। তারপর আছে কপিল সিব্বল আছে, অভিষেক মনু সিংভি আছে, আবার 15-20 লাখ টাকা দিয়ে এক একজনকে উনি আবার নিয়ে গিয়ে উনি দাবি তুলবেন হয়তো আজকে বৈঠকের পর, দুপুরে বৈঠকের পর, যে আমার প্রতি ইনজাস্টিস হয়েছে। আমি গণনা কেন্দ্রে যখন গেছিলাম ভবানীপুরে, সেই সময়তে আমার উপরে অত্যাচার হয়েছে, আমাকে বুথ থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আসলে এসব কিছুই হয়নি। ওনার অভিযোগ হচ্ছে, আমি আগে থেকে বলছি, উনি এখন কিন্তু ন্যারেটিভ খাড়া করছেন যে আমরা এত ভোটে জিতবো, আমরা অত ভোটে জিতবো, এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, অনেক কিছু করবে। আমি তখন বলেছিলাম যে এটা কিন্তু ন্যারেটিভ ঠিক করছেন, যখন হারবেন তখন তো ওনাকে কিছু একটা বলতে হবে। ওই দেখুন আমার কথা মিলে গেল, ওই ন্যারেটিভটা এখন উনি কাজে লাগাচ্ছেন যে আমাকে জোর করে হারানো হয়েছে, ফলে আবার নির্বাচন হোক। যদিও তার এই দাবি ধোপে টিকবে না। তাই বললাম, তার দোকান কাটা, তিনি রাস্তার মধ্যিখান দিয়ে যান। এই যে আবাল বৃদ্ধ বনিতা মানুষ ঢল নেবে তার বিরুদ্ধে ভোট দিল, তাই তো দীর্ঘদিনের রাগ পুষে রেখে দিয়েছিলেন। মানে রাগটা জমতে 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 একটা সময় বিস্ফোরণ হয়। রাগের বিস্ফোরণ যেমন মানে বারুদের বিস্ফোরণ হয়, রাগেরও বিস্ফোরণ হয়। আর জনতার রাগের বিস্ফোরণ হয় ভোট বাক্সে। সেই ভোট বাক্সে বিস্ফোরণটা ওনাকে কাঁপিয়ে দিয়েছে। এখন ভেতর দিয়ে কাঁপিয়ে দিলেও বাইরে উনি দেখাচ্ছেন যে ওনার কোনো কিছুই হয়নি। এখন ওনার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কালকে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে না কোথায় একটা গেছিলেন ওই গণনা দেখতে, তাকে বুথের বাইরে থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। বার করে দেওয়া হয়েছে এই কারণে, তিনি তো প্রার্থী নন, তিনি বুথে এসছেন কেন? তারা এখনো মনে করছে এটা আমাদের রাজত্ব, আমরা এখানকার রাজা, এবং বাকি সব হচ্ছে ভৃত্যের দল। এদিকে হয়েছে কি, মুখ্য সচিবকে আমাদের কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে ভোটে আমরা জিতে গিয়েছি, আপনি সার্কুলার জারি করে দিন যে একটাও ফাইল যেন নবান্নের বাইরে থেকে বার না হয়। কালকে রাত্রিরেই, কালকে বিকেলবেলাতেই উনি মুখ্য সচিব সার্কুলার জারি করে দিয়েছেন, একটা ফাইলও নবান্নের মধ্যে দিয়ে বাইরে যাবে না। আর নবান্নের ভেতরে প্রবেশাধিকারে কড়া প্রহরা জারি করা হয়েছে। আর যে সমস্ত সরকারি দপ্তরগুলো আছে, সেই দপ্তরগুলোর দখল সমস্ত নিয়ে নিয়েছে সিআরপিএফ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, দুজনই দখল নিয়ে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন এখন বেশ কিছুদিন এখানেই থাকবে, ফোর্স থাকবে। নতুন রাজ্য সরকারে যিনি মুখ্যমন্ত্রী হবেন বা রাজ্য সরকারের যারা থাকবে, পদস্থ অফিসার থাকবে, তাদের সঙ্গে আলোচনা করে তারা কেন্দ্রীয় বললে কেন্দ্র এখান থেকে বাহিনী তুলে দেবে। যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে ততদিন পর্যন্ত এই বাহিনী এখানে মোতায়েন করবে। সুতরাং যতই আমাদের
ওই দুষ্ট প্রাণী যতক্ষণ পর্যন্ত ওই বকবক বকবক করতে পারেন উনি বকবক করে যান, তাতে কিচ্ছু যাবে আসবে না। জনতার রায় দিয়ে দিয়েছে, সেই জনতার রায়কে আপনাকে মেনেই চলতে হবে। আপনাকে পদত্যাগ যদি আপনি না করেন, কোর্ট কি করবে? কোর্ট আপনাকে আপনার মুখ্যমন্ত্রীর পদ থেকে খারিজ করে দেবে। সেটা হবে আপনার পক্ষে আরো অপমানজনক। সুতরাং কোর্টে যাওয়ার আগে, বিচারপতির মুখ সামটা খাওয়ার আগে, সে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যেখানেই যান, আপনার সরকারকে তো দেখতে পারে না। এবং যখনই মানে ওয়েস্ট বেঙ্গলের নাম শোনেন, ওই স্টেট ভার্সেস অমুক, এখন তো স্টেট ভার্সেস হবে না, এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অমুক, যখনই নাম শুনবেন তখনই সঙ্গে সঙ্গে একেবারে কেস বাতিল, হিয়ারিংই হবে না। আর যদি হিয়ারিং হয়, যদি বিচারপতি মনে করে ঠিক আছে হিয়ারিং করে একে জব্দ করব, হিয়ারিং করে সকল তথ্যপাত্র উপাত্ত শুনবেন, শুনে উনি একটা খারিজ করে দেবেন একটা লিখিত অর্ডারে, যে এই গভর্নমেন্ট খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের অর্ডারে, এবার পরবর্তী সরকার এসে এই রায়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করুন। সেটি এবার যিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, শুভেন্দু, সম্ভবত এখনো পর্যন্ত তো ঠিক হয়নি, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে যতক্ষণ অফিসিয়ালি ঘোষণা হচ্ছে, তাই আমি নামটা আর নতুন করে উচ্চারণ করলাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছাড়বেন না গদি, তিনি গদি আঁকড়ে পড়ে থাকবেন। এরপর আর কি হবে জানেন দর্শক? যখন ওই রেলিং গুলো, ওনার বাড়ির সামনে রেলিং গুলো, আর যুবরাজ অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে যে রেলিং গুলো এবং প্রহরা গুলো উঠে যাবে, তখন দেখবেন দিদিমণির অবস্থা আরো খারাপ। এই দুষ্ট প্রাণীটা সম্পর্কে আমার একটা স্বপ্ন ছিল। আমার স্বপ্নটা আজকে আপনাদের বলি, যে আমি কসম খেয়েছিলাম যে ভগবান আমায় ততদিন বাঁচিয়ে রেখো যতদিন না পর্যন্ত এই দুষ্ট প্রাণী ওই কালীঘাটের কলতলায় গিয়ে বালতি করে জল না তুলছে। আজ হয়তো কাল হয়তো দেখা যাবে না, কিন্তু 2-5 বছর বাদে দেখা যাবে ওই কালীঘাটের পথ আর কেউ মারাচ্ছে না, তৃণমূল বলে দলটা থাকবে না। এই যে দলে যেগুলো জিতেছে না, সব দেখবেন ফুটপাট করে কংগ্রেস আর সিপিএম কেটে পড়েছে। আর বিজেপিকে আমি অনুরোধ করব, এই সমস্ত 2 নম্বর বাচ্চাদের, এই দলে যে কটা ছিল 2-1টা ছাড়া, শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া 2-1টা ছাড়া, এরকম সৎ মানুষ ছাড়া সব কটা হচ্ছে অসৎ, চোর, বাটপার এবং মিথ্যাবাদী। এদের একটাকেও নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। বিজেপি যদি প্রয়োজন না থাকে, দল ভারী করে এইগুলোকে নিয়ে আর বিজেপি নিজের বদনামটা যেন না করে, এটা আমার একটা দাবি রইল বিজেপির কাছে। তবে আমার মনে হয় না শুভেন্দু ওই এতে পা দেবে। শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদী, কালকে নরেন্দ্র মোদী ফোন করেছিলেন শুভেন্দু অধিকারীকে ফোন করে তিনি শুভেচ্ছা জানান এবং তিনি বলেন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে, আগেও বলেছিলেন কালকেও বলেছেন, আমি আপনার ওখানে আসবো শপথ গ্রহণ অনুষ্ঠানে, নিজে উপস্থিত থাকবো। আরো বাংলাদেশের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, বাংলাদেশের বিষয় নিয়ে কি কথাবার্তা হয়েছে না হয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে শুভেন্দু অধিকারী কি ভাবছেন। পশ্চিমবঙ্গের ভার এখন মোটামুটি শুভেন্দু অধিকারীর হাতেই, ফলে ধরিয়ে নেওয়া হচ্ছে তিনিই হবেন মুখ্যমন্ত্রী, তাছাড়া আর মুখ্যমন্ত্রীর পদ নেই, মানে পদপ্রার্থী সেরকম জোরালো কেউ নেই। কারণ তিনি নন্দীগ্রামে জিতেছেন, আবার ভবানীপুরে 15,114 ভোটে জিতেছেন। মমতা ব্যানার্জি যখন দেখেছেন তিনি হারতে চলেছেন, তখনই তিনি একেবারে ওখানে গিয়ে হামলা টামলা করে তারপর নাটক বাইরে শুরু করলেন। সেই নাটক ধারাবাহিকতা এখন চলবে।
আপনারাও দেখতে থাকুন। এই নাটক তাড়াতাড়ি শেষ হবে না, এই নাটক এখন চলবে। আর আপনারাও কিন্তু কিছু মজার কিছু দৃশ্য এবং কিছু ঘটনাবলী আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। ভারতীয় গণতন্ত্রের বিজয় এখানেই। বহু চেষ্টা চরিত্র করে অবশেষে বিজেপি যখন পশ্চিম বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন আসলে বিজয় হয় ভারতের গণতন্ত্রের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির প্রবেশকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কিন্তু আমার মনে হয় আজ হোক কাল হোক বিজেপি একদিন এসেই যেত এই রাজ্যে। প্রশ্ন হলো এরপর কি? বিজেপি এসে পশ্চিম বাংলায় কি এমন করবে যা ভারতে অতীতে হয়নি? আমার মনে হয় বিজেপির মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল বা শক্তি নিজেদের স্বার্থেই পশ্চিম বাংলায় এমন কিছু করবে না যাতে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় আর পশ্চিম বাংলার সম্মান নষ্ট হয়। আমার এই ভিডিও কলামের বাংলাদেশের দর্শকগণ পশ্চিম বাংলায় কি হলো বা না হলো তা নিয়ে খুব বেশি মাথা ঘামান বলেও আমি মনে করি না, কিন্তু বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতাসীন হওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো হেরফের হবে কিনা সেটা নিয়ে হয়তো বাংলাদেশের দর্শকদের মনে প্রশ্ন এসে থাকবে। আসুন বরং রিয়েলিটি মেনে নিয়ে আমরা সেই প্রসঙ্গে একটু আলাপ করি। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্যের অবসান এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির এই নিরঙ্কুশ জয় কেবল একটি রাজ্যের পালাবদল হিসেবে দেখার বিষয় নয়, এটি এই অঞ্চলের জন্য একটি আদর্শিক পট পরিবর্তন। তৃণমূলের এই ঐতিহাসিক ভরাডুবির কারণ আমার নিজস্ব গবেষণায় বা বিশ্লেষণ করলে আমি দেখতে পাই যে তাদের মাত্রাতিরিক্ত সংখ্যালঘু তোষণ নীতি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মধ্যে একটি গভীর মেরুকরণ তৈরি করেছিল। এর পাশাপাশি ছিল সিন্ডিকেট রাজ বা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির ভয়াল থাবা। সাধারণ